আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আর আজকে আমি তোমাদের জন্য এইচএসসি ফিজিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, যে ভেক্টর, ঠিক এটা নিয়ে আলোচনা করব। তোমরা দেখে থাকবে যে এই এইচএসসি ফিজিক্সের যে ভেক্টর চ্যাপ্টারটি রয়েছে, এটা কিন্তু তোমরা এরই মধ্যে হয়তো জেনে গেছো যে এই অধ্যায়টি এতই বেশি গুরুত্বপূর্ণ যে ফিজিক্সের আরও অন্য অন্য যে চ্যাপ্টারগুলো, তুমি যে চ্যাপ্টারে যাও না কেন সেখানে কিন্তু ভেক্টর তোমাকে জানতে হবে। ভেক্টরকে সো আমরা ফাউন্ডেশন বা ভিত্তি বলতে পারি। এই ফিজিক্স এইচএসসি এই লেভেলে আসলে ভেক্টরটা ভিত্তি হিসেবে কাজ করবে। সো তোমাকে এই অধ্যায় কিন্তু খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। আর তোমরা দেখে থাকবে যে এইচএসসি ফিজিক্সের অনেক ভিডিও ক্লাসগুলো কিন্তু ইউটিউবে রয়েছে। সো আমি আসলে একটু এক্সেপশনাল ক্লাস নিতে চাচ্ছি, যে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ, এই এমসিকিউ নিয়ে কিন্তু আমি নর্মালি কোনো ক্লাস পাই না ইউটিউবে। সো আমি তোমাদের এই এমসিকিউর ক্ষেত্রে একটু সহযোগিতা করব। এছাড়াও যখন তোমাদের যে কোনো ক্লাসে প্রয়োজন হলে সেটা আমাকে কমেন্টস করবা, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেটার উপরে ক্লাস তৈরি করার। আজকে তোমাদের যে বোর্ডের এমসিকিউগুলো রয়েছে, যে বিভিন্ন বোর্ডে আসা যে এমসিকিউ এই ভেক্টর অধ্যায় থেকে, আমি ঠিক সেইগুলো সমাধান দিব। আজকে আমরা দেখব 2019 সালের এমসিকিউগুলো। তাহলে আমরা শুরু করি। যে এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি ভালো হয়, তোমাদের কাছে যদি বই থাকে, যে বিভিন্ন রাইটারের বইটা, তুমি যে কোনো রাইটারের বই বের করে দেখবা যে এই ভেক্টর অধ্যায় শেষে এমসিকিউগুলো দেওয়া আছে, অথবা একেবারে কম বইয়ের শেষের দিকে দেখবা বোর্ডের প্রশ্ন দেওয়া আছে, যে ঢাকা, রাজশাহী, দিনাজপুর, এরপরে কুমিল্লা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, এরকম তোমরা দেখবা যে বোর্ডের যশোর, এরকম বোর্ডের প্রশ্নগুলো দেওয়া আছে। তো 19 সালে তো ময়মনসিংহ বোর্ড ছিল না, 19 সালে ময়মনসিংহ বোর্ড এইচএসসি লেভেল আসলে প্রশ্ন হয়নি। সো অর্থাৎ বোর্ড ময়মনসিংহ বোর্ডটা ছিল না, যেহেতু তার বাকি 8টা বোর্ড ছিল জেনারেলের। এই 8টি বোর্ডের আজকে আমি ভেক্টর থেকে আসা যতগুলো প্রশ্ন, আমি চেষ্টা করব যে প্রশ্নগুলো তোমাদের কাছে কমপ্লেক্স মনে হয় সেটা সমাধান করে দেওয়ার। আশা করি পুরো ক্লাস জুড়ে তোমরা আমার সঙ্গে থাকবে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমি ঢাকা বোর্ডের যে প্রশ্ন দেখাবো। দেখো ঢাকা বোর্ড, তাহলে তোমরা আমার সঙ্গে বের করো ঢাকা বোর্ড 2019। এটা দেখো এরকম একটা প্রশ্ন রয়েছে, যে ভেক্টর এ ইকুয়াল, ভেক্টর এ এটা ইকুয়াল 2i প্লাস এক্স এক্স জেড মাইনাস 4k। আর ভেক্টর বি ইকুয়াল দেওয়া আছে হলো ওয়াই আই প্লাস 6j মাইনাস 8k। তাহলে ভেক্টর এ আর বি দুটা ভেক্টর দেওয়া আছে। দেখো এখন এখান থেকে প্রশ্ন হলো যে এ ও বি পরস্পর সমান্তরাল হলে, যদি ভেক্টর এ এবং বি পরস্পর প্যারালাল হয় বা সমান্তরাল হয়, সেক্ষেত্রে 4টা অপশন দেওয়া আছে, যে এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া আছে। তোমরা দেখবে যে এক্স সমান 3 ওয়াই সমান 4, নাকি এক্স সমান 4 ওয়াই সমান 3, নাকি গ নম্বর এক্স সমান 6 ওয়াই সমান 2, এরকম 4টা অপশন দেওয়া আছে। তো এখান থেকে আমাদের প্রশ্ন করছে যে এ ও বি পরস্পর সমান্তরাল হলে কি হবে। তো তোমরা জেনে থাকবা যে দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার যে কন্ডিশন আছে, যে এ ও বি পরস্পর সমান্তরাল হলে কি হবে, তাদের ক্রস গুণফলের মান কিন্তু 0 হয়ে যাবে। তো আমরা লিখতে পারি কি, এ ও বি পরস্পর সমান্তরাল হবে এ ও বি। ঠিক আমি যেহেতু তোমাদের একটু ব্যাখ্যা করে দেবো, সো এক্ষেত্রে কিন্তু আমার এইগুলোর ফলাফল বের করতে একটু সময় লাগবে, কারণ কি আমি এগুলো কমেন্টারি করব তোমাদের, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। এ ও বি, দেখো ভেক্টর এ ও ভেক্টর বি পরস্পর সমান্তরাল হবে, পরস্পর সমান্তরাল হবে কোন শর্তে, যদি কি হয়, এ ভেক্টর এ ক্রস বি ইকুয়াল 0 হয়, এই শর্তে কিন্তু তারা সমান্তরাল হবে। তাহলে কি লিখতে পারে, অর্থাৎ অর্থাৎ দেখো তোমরা ক্রস গুণনের নিয়মটা জেনে থাকবে। তো আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো কি, যে 2i
সরি, তাহলে কি যদি কি হয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা ঠিক ক্রস গুণনটা কিভাবে করি, আই জে কে। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো যে আই সহগ কত 2, আর যে সহগ এক্স, কে সহগ -4, এখানে হবে ওয়াই 6 - 8, এইটা ইকুয়াল 0 হবে। অর্থাৎ এক্ষেত্রে কি আমাদের যে আয়ের সহগ এখানে 2, দেখো যে সহগটা এক্স, কে সহগ হলো -4, আর এরপরে বি এর ক্ষেত্রে আবার আয়ের সহগ ওয়াই, যে সহগ 6, আর এই কে এর সহগ হলো -8। এখন আমরা এখান থেকে বা আমরা খুব ইজিলি এখান থেকে দেখো করতে পারি, এখান থেকে সমাধান করতে পারবো। যখন তোমরা ক্রস গুণনের যে নিয়মটা জেনে থাকবে, যখন আমি আইকে নেব তখন কিন্তু আয়ের এই সারি এবং আয়ের যে কলাম, অর্থাৎ এখানে এই রো এবং কলাম এখানে কিন্তু এভাবে বন্ধ রাখতে হবে যে আই বরাবর এই কলামটা বন্ধ এবং এই সারিটা বন্ধ। সো থাকে কি, এই দেখো এক্স, এই চারটা থাকে, এই যে, তাহলে এক্স এর সঙ্গে ঠিক এখন এক্স এর সঙ্গে -8 গুণ হবে, তাহলে আর এই 4 এর সঙ্গে কিন্তু 6 এর গুণ হবে। কিভাবে লিখব, আই, যখন আমি আই নিলাম আর কলাম বন্ধ সারি বন্ধ, তাহলে -8 এর সঙ্গে এক্স গুণ দিলে কি হবে, -8x। আচ্ছা, এরপরে সূত্রের একটা মাইনাস, এখানে দেখো 4 এর সঙ্গে 6 গুণ দিলে হবে কত, 24, মানে এখানে -24 হচ্ছে, -24, আর এই সূত্রের মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে 24। তাহলে আই, এরপরে একটা সূত্র অনুযায়ী -j নেব, এখানে সূত্র অনুযায়ী -j নিলাম। জে নিলে এবার আবার দেখো, তাহলে জে নিলে কি হবে, যে বরাবর এই কলামটা বন্ধ এবং এই যে এই সারিটা বন্ধ, তাহলে থাকে কি, এই 2y -4 আর 8, তাহলে 2 এর সঙ্গে -8 গুণ দিলে কি হবে, -16, আর এখানে মাইনাস একটা সূত্রের মাইনাস, 4 এর সঙ্গে y গুণ দিলে দেখো -4y, আর এই সূত্রের মাইনাসে +4y। এবার প্লাস কে, সূত্র অনুযায়ী প্লাস কে নিলে কি হবে, কে বরাবর কলাম বন্ধ সারি বন্ধ, 6 এর সঙ্গে 2 গুণ দিলে 12 -xy। এবার এখান থেকে i -8x প্লাস 24, এটা ঠিক আছে, তাহলে এটা সমান কি হবে, 0। আচ্ছা, এখন দেখো আমি আর অতিরিক্ত কাজ করব না, এখান থেকে দেখো আমরা লিখতে পারবো কি, শর্ত অনুযায়ী, শর্ত মতে এই -8x প্লাস 24 = 0, যেহেতু ওই ডান পাশে 0 আছে, বা আমরা লিখতে পারবো বা এই -16 প্লাস 4y = 0। আর আমাদের যেহেতু এক্স আর ওয়াই আমাদের অপশনে যেহেতু আছে, চারটা যে অপশন আছে সেখান থেকে এক্স আর ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে, জেড এর এক্স আর ওয়াইয়ের যেহেতু ভ্যালু দেওয়া, দেখো এক্স এবং ওয়াই, সো আমরা এখান থেকে কিন্তু এক্স এবং ওয়াই বের করতে পারবো, বা এখান থেকে লিখতে পারি কি, -8x = -24, বা এখান থেকে x = কেটে গেল, x = 3 লিখতে পারি। আর এখান থেকে দেখো তুমি লিখতে পারবো কি, 4y = 16 বা y = 4, এই যে দেখো x = 3, y = 4। তো আমরা কিন্তু এবার অপশনে যদি একটু খুঁজে বের করি যে x এর মান 3 এবং y এর মান 4, এটা ক নম্বরেই ছিল। তো আশা করি তোমরা এভাবে অ্যান্সার করতে পারবে। সো তোমরা যখন করবে এটাতে কিন্তু এত সময় লাগবে না, তোমরা ইজিলি কিন্তু বের করতে পারবা। আমি যেহেতু তোমাদের ব্যাখ্যা করছি, সো এখানে কিছু টাইম স্পেন্ড হবেই। এরপরে নেক্সট কোশ্চেনে যদি আসি, এওবি দুইটা ভেক্টর দেওয়া আছে, আমি এটা কেটে দিচ্ছি। দেখো এওবি দুইটা ভেক্টর দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2019-এর মধ্যে তোমরা পাবে। এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এটা হলো ভেক্টর এ আর এটা হলো ভেক্টর বি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা। এখন প্রশ্ন, চিত্রের এ ও বি ভেক্টর দুটির এক অপশন, প্রথমটা বলছে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। এ ও বি এই দুইটা ভেক্টরের ডট গুণন যদি করি,
বলছে এই ডট গুণনটা 1 নম্বর বলছে বিনিময় সূত্রে মেনে চলে। হ্যাঁ, অবশ্যই তোমরা জেনে থাকবা দুটি ভেক্টরের ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, এবং ক্রস গুণন যেটা, এটা কিন্তু বিনিময় সূত্রকে মানে না। অর্থাৎ এরকম দেখো, আমরা জানি এ ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়াল ভি ডট এ। তুমি কিন্তু এটা লিখতে পারবা, এ আর বি এর যদি ডট করো যে রেজাল্ট পাবে, বি আর এ ডট করলে কিন্তু একই রেজাল্ট পাবে, সেম রেজাল্ট। অর্থাৎ ভেক্টর গুণনটা বিনিময় সূত্র মেনে চলতেছে। দেখো এ ডট বি ইকুয়াল বি ডট এ, কিন্তু স্কেলার গুণনটা বিনিময় সূত্র মেনে চলতেছে। কিন্তু ভেক্টর গুণন যদি বলি এ ক্রস বি ইকুয়াল, মানে ভেক্টর এ ক্রস ভেক্টর বি ইকুয়াল, এটা কিন্তু তুমি কখনোই বি ক্রস এ লিখতে পারবা না। কারণ কি, এ ক্রস বি করে যে রেজাল্ট পাবে, বি ক্রস এ করে কিন্তু সেই রেজাল্টটা পাচ্ছ না তুমি। সো এ ক্রস বি নট ইকুয়াল ভি ক্রস এ। অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণন যখন করবা তখন বিনিময় সূত্র মেনে চলবে, কিন্তু ক্রস গুণন যখন করবা বা ভেক্টর গুণন যখন করবা তখন কিন্তু তারা বিনিময় সূত্র মানবে না। সো আসলে এই বিষয়টা বুঝলে তুমি ঢাকা বোর্ডের যে এই প্রশ্নটি ছিল এটার উত্তর দিতে পারবে। তোমরা অপশনগুলো একটু দেখে নেবা, আশা করি এটা বুঝলে এটার উত্তর দিবে। এরপরে যেটা আসি সেটা হলো রাজশাহী বোর্ড 2019। এখানে যদি আসি, তোমরা দেখো এরকম একটা প্রশ্ন রয়েছে, রাজশাহী বোর্ড 2019 এবার বের করো দুটি সদৃশ ভেক্টর এ ও বি। আমরা আগে একটু সদৃশ ভেক্টর ফিগার অঙ্কন করি। যে মনে করো এটা একটা ভেক্টর, এটার নাম দিলাম ভেক্টর এ, আর এটা একটা ভেক্টর, নাম দিলাম ভেক্টর বি। এ ও বি দুইটা ভেক্টর দেখতে পাচ্ছ, এই দুটোকে কি ভেক্টর বলা যাবে? এরা কিন্তু লাইক ভেক্টর বা সদৃশ ভেক্টর। কারণ কি, সদৃশ ভেক্টরের ডেফিনেশনটা কি জানো? যে সমজাতীয় এবং সমমানের দুটি ভেক্টরের দিক যদি সমজাতীয় এবং অসমমানের, এরা সমজাতীয় এবং অসমমানের, দেখো মানের দিক দিয়ে কিন্তু সমান না, ভেক্টর এ এবং ভেক্টর বি এরা কিন্তু মানে সমান না। তাহলে সমজাতীয় এবং অসমমানের দুটি ভেক্টরের দিক যদি একই দিকে হয় তাহলে তাদেরকে বলবো আমরা সদৃশ ভেক্টর। এখন দিক একই দিকে যখন আসছে তখন কি অবশ্যই তাদের মধ্যে কোনটা হলো কি 0 ডিগ্রি। কারণ কি, এ আর বি দুইটা সমান্তরাল, তাহলে সমান্তরাল কি তাদের দিকটা হবে অবশ্যই, তো তাদের যেহেতু সমান্তরালে আসছে এবং দিক একই দিকে আসছে তাহলে তাদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এভাবে লিখতে পারি কিনা, দুটি সদৃশ ভেক্টরের ক্ষেত্রে এ ডট বি, ভেক্টর এ ডট বি ইকুয়াল, আমরা যদি ডট গুণ অনুযায়ী লিখি যে এ বি কস, যেহেতু একই দিকে আসছে তার মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রির ভ্যালুটা কত? কস 0 ডিগ্রি ভ্যালু হলো 1, তাহলে এ বি পাবো। তাহলে আমরা কিন্তু এ ডট বি ইকুয়াল এ বি খুঁজে পাচ্ছি, কিন্তু ক্রস যদি করি, দেখো ভেক্টর এ ক্রস ভেক্টর বি ইকুয়াল, এবার কিন্তু এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা পাচ্ছি। আমরা যদি মানটা শুধু লিখি এ বি সাইন থিটা, তাহলে এখান থেকে সাইন যেহেতু 0 ডিগ্রি মান 0, তাহলে এখান থেকে কিন্তু আমরা রেজাল্টটা পাচ্ছি 0। তাহলে এ ক্রস বি 0 হয়ে যাবে, এ ক্রস বি 0 হয়ে যাবে যদি দুইটা ভেক্টর সদৃশ হয়। তো এখন দেখো লেখা আছে যে দুটি সদৃশ ভেক্টর এ বি একই সময় একই বিন্দুতে ক্রিয়া করে, তাহলে এ ডট বি ইকুয়াল 0, না এ ডট বি ইকুয়াল 0 হবে না। এরপরে বলছে এ ক্রস বি 0, হ্যাঁ এ ক্রস বিটা 0 হয়ে যাবে। আর 3 নম্বর অপশনটা আছে এ প্লাস বি ইকুয়াল, মানে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল এ প্লাস বি। তোমরা অপশনটা দেখলে দেখবে ঠিক এটাও কিন্তু হবে। তাহলে এক্ষেত্রে 2 ও 3 সঠিক হবে। কারণ কি, এ প্লাস বি, মানে তৃতীয় অপশনটা এরকম আসছে যে এ প্লাস বি পরম মান এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি। হ্যাঁ, এই অপশনটা কিন্তু কোণের মান যেটাই হোক না কেন এই অপশনটা কিন্তু অবশ্যই সঠিক হবে। ওকে, আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। দুটি ভেক্টরের ক্রস গুণন, এটা তোমরা পারবে, সহজ ছিল। আর আমরা এবার দিনাজপুর বোর্ড 2019-এ আসছি, ঠিক তোমরা বের করবা দিনাজপুর বোর্ড 2019। এখানকার একটা প্রশ্ন ছিল, আমি তোমাদের দেখাচ্ছি যে দিনাজপুর বোর্ড 2019-এ ছিল এরকম যে নিচের চিত্র অনুযায়ী কিউ এর উপর পি এর অভিক্ষেপটা কত? এরকম আছে দেওয়া যে একটা ভেক্টর কিউ,
আর একই বিন্দু থেকে আরও একটা ভেক্টর কাজ করছে, এটা হলো পি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হলো থিটা। এখন বলছে কিউ ভেক্টরের উপর পি ভেক্টরের অভিক্ষেপ। তাহলে কি প্রশ্ন, কিউ এর উপর ভেক্টর কিউ এর উপর ভেক্টর পি এর অভিক্ষেপ, অভিক্ষেপ কত এটা বলছে। তাহলে ভেক্টর কিউ এর উপর পি এর অভিক্ষেপটা হবে, আমরা লিখতে পারবো কি, এই দেখো কিউ এর উপর ভেক্টর পি এর অভিক্ষেপ সমান পি কস থিটা। কিউ এর উপর পি এর অভিক্ষেপটা কিন্তু পি কস থিটা হবে। এখন চারটা অপশন যেটা দেওয়া আছে, চারটা অপশনে যদি আমি অপশনগুলো একটু দিই, দেখো ক নম্বর অপশনটা আছে পি ডট ভেক্টর পি ডট কিউ ইকুয়াল পি ডট কিউ ডিভাইডেড কিউ। আচ্ছা, খ নম্বর যেটা আছে পি ক্রস কিউ ডিভাইডেড কিউ। গ নম্বর যে অপশনটা আছে এটা কিন্তু পি ডট কিউ ভেক্টর পি ডট ভেক্টর কিউ ডিভাইডেড পি। এবং ফাইনাল যে অপশনটা আছে পি ক্রস কিউ ডিভাইডেড পি। এই চারটা অপশনের মধ্যে বলছে কোনটা সঠিক। তাহলে দেখো কিউ এর উপর পি এর অভিক্ষেপটা কিন্তু পি কস থিটা। তাহলে আমরা এরকম একটা সূত্র জানি, যে আমরা কি জানি, পি পি আর কিউ এর যদি ডট গণনটা করি, পি ডট কিউ ইকুয়াল কি হবে, পি কিউ কস থিটা। বা এখান থেকে আমাদের যেহেতু কিউ এর উপর পি এর অভিক্ষেপটা হলো পি কস থিটা, সো পি কস থিটাকে আমরা বামে নিয়ে আসলে কি হবে, পি কস থিটা ইকুয়াল পি ডট কিউ ডিভাইডেড পি কস থিটা বামে আনসে থাকে কি কিউ। দেখো ভেক্টর পি ডট ভেক্টর কিউ ডিভাইডেড কিউ। এই অপশনটা কোথায় আছে, এটা আছে ক নম্বরে, সো এটা আমাদের ক নম্বর হবে। আর রাজশাহী বোর্ড আর একটা প্রশ্ন কিন্তু ত্রিভুজ সূত্র নিয়ে এসেছে, ঠিক এটা আমরা একটু দেখব, যেটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। আচ্ছা, ত্রিভুজ সূত্র নিয়ে এসেছে কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোনটি সঠিক। তাহলে আমরা একটু প্রশ্নের যে ফিগারটা আছে সেটা অঙ্কন করি, তারপরে আমরা এটাকে টেস্ট করি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোনটি সঠিক, তাহলে কি একটা ত্রিভুজ দেওয়া আছে, বলছে এটার এবিসি এর ক্ষেত্রে কোনটি সঠিক। এটা হলো সি পয়েন্ট, আর এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। দেখো এখানে অ্যারো চিহ্নগুলো দ্বারা ডিরেকশন দিয়ে এ থেকে বি, বি থেকে সি। আচ্ছা দেখো এখানে বলছে ক নম্বর যে অপশনটা রয়েছে, এই অপশনটা আমি, তোমরা অপশনগুলো যেহেতু তোমাদের কাছে আছে, সো এটা আমি এখান থেকে শুধু যে ত্রিভুজ সূত্র অনুযায়ী এখান থেকে কি আসে সেটা দেখি। তোমরা ভেক্টর যোগে যে থিওরিগুলো দেখছো তার মধ্যে একটা ছিল কি ত্রিভুজ সূত্র। সেটা কি ছিল, যে কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে উক্ত ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। আচ্ছা, একই ক্রমে এখানে কই আসছে, দেখো এ বি, এই এর থেকে বি, দেখো এ বি আর বিসি এরা কিন্তু একই ক্রমে আছে। তাহলে এ বি প্লাস বিসি, তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, ভেক্টর এ বি প্লাস ভেক্টর বিসি, এটা ইকুয়াল কিন্তু এইখান থেকে, এই ফিগার থেকে আমরা লিখতে পারবো ভেক্টর এসি। কারণ কি এ বি এবং বিসি একই ক্রমে, আর ঠিক যেহেতু বিপরীত ক্রমে লব্ধি, তাহলে এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি, দেখো তীর চিহ্ন এর থেকে বিতে আসছে, আবার বি থেকে সিতে, তাহলে এ বি প্লাস বিসি আমরা লিখতে পারি, একই ক্রমে আসছে আর বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে। তাহলে এখান থেকে সিতে আসলাম, এখন বিপরীত ক্রমে যেহেতু, তাহলে এসি এটা সমান হবে, এসিটাই হবে লব্ধি। তো এখান থেকে দেখো তো আমরা একটু এইটা লেখার পর আমরা দেখতে পাচ্ছি অপশনের কোনোটির সঙ্গে মেলে না, তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এ বি, দেখো ভেক্টর এ বি প্লাস, এখানে একটু দেখো এই বিসিকে যদি আমরা এভাবে লিখি, যে এখানে তাহলে মাইনাস দিয়ে আমি কিন্তু লিখতে পারবো কি সিবি। বিসিকে যখন আমি সিবি লিখবো তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে এটা ঋণাত্মক হয়ে যাবে, কারণ বিসির যে দিক ছিল সিবির দিকটা কিন্তু উল্টো। তাহলে এ বি আমি বিসির পরিবর্তে লিখতে পারি মাইনাস সিবি ইকুয়াল
এসিকে আমি কিন্তু এই যে যেটা এসি আছে, আচ্ছা এসি এখানে থাক, কারণ আমাদের অপশন যেমনটা আছে আমরা অপশনের সঙ্গে একটু দেখি মেলে কিনা। এবি এরকম একটা অপশন তোমরা দেখবা খ নম্বরে, এবি মাইনাস এসি ইকুয়াল এসি ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক এটা খ নম্বর অপশনে আছে, তাহলে এটাই হবে সঠিক, ভেক্টর এবি মাইনাস ভেক্টর এসি ইকুয়াল ভেক্টর সিবি। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নিচের চিত্র অনুযায়ী আরেকটা আমরা এটা সহজ আছে, এটা তোমরা করতে পারবা। আচ্ছা নেক্সট আমরা কুমিল্লা বোর্ডে চলে যাব। কুমিল্লা বোর্ড থেকেও কিন্তু দুইটা প্রশ্ন এসেছিল এই ভেক্টর অধ্যায় থেকে। আমরা একটু দেখি, প্রথম প্রশ্নটা ছিল এ এবং বি দুটা ভেক্টরদের মধ্যবর্তী কোণ থিটা, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এটা খুবই সহজ, এর উপর বি এর অভিক্ষেপ হবে বি কস থিটা, এটা পারবা। আচ্ছা নেক্সট কোশ্চেন যেটা ঠিক সেটাতে আসি, আমরা একটা ডট গুণন করব। তাহলে কোন বোর্ড দেখাচ্ছি, কুমিল্লা বোর্ড 2019। এখানে দেওয়া আছে দেখো, এখানে এফ ইকুয়াল ভেক্টর এফ, এটা ইকুয়াল 2i প্লাস 3j নিউটন, আর আর ইকুয়াল ভেক্টর আর, এটা ইকুয়াল 3i ভেক্টর প্লাস 4j কে দেখো মাইনাস 2k। এই আই জে কে এগুলো কিন্তু একক ভেক্টর, এর উপরে ক্যাপ সাইন রয়েছে বা টুপি চিহ্ন রয়েছে, তাহলে 3i প্লাস 4j ক্যাপ মাইনাস 2k। এটা আছে কি মিটার ইউনিটে আছে, এটা নিউটন এটা মিটার। তো এখন আমাদের বলছে ওয়ার্ক ডাব্লিউ কত, তাহলে তোমরা জেনে থাকবে ডাব্লিউ ইকুয়াল বল গুণন সরণ, ডাব্লিউ ইকুয়াল আমরা এখান থেকে কিন্তু এই দুটোকে গুণ দিতে পারি এফ ডট আর। এফ এর ভ্যালুটা কত, আমরা এফ এর ভ্যালুটা লিখি আর ডট আর যেটা ঠিক সেটা লিখে ফেলি। এবার আমরা জাস্ট ডট গুণন করে দিলে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে আমরা রেজাল্টে কি পাচ্ছি দেখো, এই আয়ের সহগ আর এ আয়ের সহগ যদি গুণ দেয় 3 আর 2 গুণন দিলে কি হবে 6, এরপরে প্লাস 3 সঙ্গে 4 গুণ দিলে 12, আর এখানে যেহেতু কে এর কোনো সহগ নেই, সো এটা এই রেজাল্টটা কিন্তু আসবে 0, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা পাবো -0। তাহলে এটা হবে 18। আর এককটা কি হবে, যে নিউটন ছিল আর মিটার ছিল, তাহলে নিউটন মিটার, বা আমরা নিউটন মিটারকে কি লিখতে পারি, জুল লিখতে পারি, তাহলে 18 জুল। তো এটা তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা কুমিল্লা বোর্ডের পরে যদি এবার একটু চট্টগ্রাম বোর্ডটা দেখি, এখান থেকে তিনটা প্রশ্ন ছিল ভেক্টর অধ্যায় থেকে আসা, চট্টগ্রাম বোর্ডের 3টা প্রশ্ন ছিল। এবার একটু আমরা দেখি কি কি ছিল। দেখো একটা প্রশ্ন তোমরা এরকম দেখতে পাবে, ভেক্টর আই যেটা অর্থাৎ আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট কে। তো এখান থেকে তোমরা দেখো তো এভাবে লিখতে পারো কিনা, ব্র্যাকেটটা যদি উঠিয়ে দাও আই কে এরপরে প্লাস জে ডট কে, ঠিক এটা তোমরা কিন্তু লিখতে পারো ব্র্যাকেট উঠা দিলে। তো এখানে এটাকে যদি একটা ভেক্টর মনে করো, এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর, তাহলে এ ডট বি যেমন তোমরা শিখছো দুটি ভেক্টরের ডট গুণন এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। সো ঠিক এটাকে এভাবে যে আমরা লিখতে পারি 1 cos আই আর কে এর মধ্যবর্তী কোণ কত। আচ্ছা আমি এটা কিভাবে লিখতেছি, 1 কেন লিখলাম, দেখো তোমরা এভাবে শিখছো যে ভেক্টর এ আর বি এদের ডট গুণনটা হলো এ বি কস থিটা, অর্থাৎ ডট গুণনের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি যে এই ভেক্টর দুটির মান নিতে হবে। দেখো এই এ ভেক্টরের মান হলো এ বি ভেক্টরের মান হলো বি, আর এ বি এর মধ্যবর্তী কোণটা ছিল থিটা। দেখো দুটি ভেক্টর রাশির গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায়, তাহলে ভেক্টর রাশি দ্বয়ের মানের এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে বলা হয় স্কেলার গুণন। তাহলে ভেক্টর রাশি দ্বয়ের মানের, তাহলে এর মান এ বি এর মান বি, সেম এরকম এই ভেক্টর আই এর মানটা হলো 1, কারণ কি এরা হলো ইউনিট ভেক্টর একক ভেক্টর, এটার মান 1 এটার মান 1, তাহলে এদের মান এবং এদের মধ্যবর্তী কোণ। আচ্ছা আই আর কে এর মধ্যবর্তী কোণ কত, দেখো তোমরা আয়তকার একক ভেক্টর পড়ছো যে এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর আই কল্পনা করলে,
ওয়াই অক্ষ বরাবর যদি একটা একক ভেক্টর আমরা জে কে নেই, এই বরাবর একটা একক ভেক্টর জে, আর এদের সাথে লম্ব বরাবর আবার একটা একক ভেক্টর কে কল্পনা করলে, যেটা জেড অক্ষ বরাবর। এই আই জে কে বলা হয় কে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর, আয়তাকার একক ভেক্টর। এখন দেখো তো, যেহেতু তিনটা এক্স ওয়াই জেড এরা পরস্পরের উপর লম্ব, এরা কিন্তু তিনটা পরস্পরের উপর লম্ব, যদিও ফিগারে দেখতে পাচ্ছ যে না কেটা মনে হচ্ছে কি ঠিক কে, কিন্তু বোর্ডের সাথে ঠিক এইভাবে থাকবে, অর্থাৎ লম্বভাবে থাকবে। এখন তোমরা দেখো যে আই আর কে এর মধ্যবর্তী কোণ কত, এটা আই আর কে, কেটা কিন্তু এইভাবে থাকবে, আই আর কে এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখানে কি হবে 1 × 1 × cos 90 ডিগ্রি প্লাস জে এবং কে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে 1 1 cos, এদের মান বসিয়ে দিলাম, এরপরে cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত 0, ওই পাশেও কী হয়ে যাবে 0, ইকুয়াল রেজাল্টটা 0। তাহলে এই রেজাল্টটা কিন্তু আসবে 0। তো তোমরা দেখবা যে এই রেজাল্টটা 4টা অপশন আছে, এর মধ্যে একটা আছে 0। আচ্ছা, এরপরে আমরা আর একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি, এটাও ছিল এখানকারই প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2019। ভেক্টর এ সমান দেওয়া আছে 2i প্লাস 5j মাইনাস কে, আর ভেক্টর বি ইকুয়াল পি আই মাইনাস জে প্লাস 3k। এখন পি এর মান কত হলে পরস্পর লম্ব হবে? আচ্ছা, দুটি ভেক্টর কখন লম্ব হয়? যখন তাদের ডট গুণটা 0 হয়। ভেক্টরদের পরস্পর লম্ব হবে, আমি লিখতে পারি ভেক্টরদের পরস্পর লম্ব হবে যদি এ ডট বি ইকুয়াল 0 হয়, ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়াল 0 হয়। বা এটা আমি লিখে দিই 2y, ভেক্টর এ এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এরই সঙ্গে ডট দিয়ে বিটা বসিয়ে দিই, এটা ইকুয়াল 0 হবে। এখন দেখো আমরা ডট গুণন যদি করি 2 এর সঙ্গে পি, অর্থাৎ এ আয়সক আর আয়সক কী হবে গুণ দিলে 2p মাইনাস 5 আর যে সক 1, 5 মাইনাস 3 ইকুয়াল 0। বা লিখতে পারি কি 2p মাইনাস 8 ইকুয়াল 0, বা 2p ইকুয়াল 8, বা p ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, যে সবগুলো ভ্যালু যদি বসিয়ে দেয় 2i প্লাস 5j মাইনাস কে আর পিআই মাইনাস জে প্লাস 3k। এখানে আমি কি কাজ করছি দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে একটু বলি আবারও। আয়ের শক 2, এটার সঙ্গে পি গুণন দিলাম হলো 2p, যে শক 5 আর এই যে শকটা হলো -1, তাহলে গুণ দিলে হবে -5, আর এখানে হবে -3, 3 সঙ্গে 1 গুণ দিলে তাহলে কি হয়ে যাবে 2p মাইনাস 8 ইকুয়াল 0, বা 2p ইকুয়াল 8, p ইকুয়াল 4। ওকে, তাহলে পি এর মান তোমরা দেখবে অপশনে 4 রয়েছে, এটা সঠিক হবে। আচ্ছা, এরপরে নেক্সট যদি আমরা আসি সিলেট বোর্ডে 2টি প্রশ্ন রয়েছে। একটি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, যেটা এর আগে আমি দেখিয়েছি, এটা তোমরা অনায়াসে পারবে, খুব সহজ আছে ত্রিভুজ সূত্র যেটা। আর এরপরে আরেকটা রয়েছে যে দেখো পি ভেক্টরের মান বের করতে হবে। আমি এটা একটু তোমাদের দেখিয়ে দেই। লেখা আছে ভেক্টর পি ইকুয়াল আই মাইনাস ভেক্টর আই মাইনাস জে মাইনাস কে। এখন বলছে পি এর মান কত, তাহলে পি এর মান বের করব কিভাবে আমরা, পি ইকুয়াল মান বের করব পরম মান পি ইকুয়াল রুট আই সহগ কত 1, তাহলে 1 স্কোয়ার প্লাস জে সহগটা -1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, সো রেজাল্ট হবে 1 + 1 + 1 ইকুয়াল √3। ওকে, আশা করি তোমরা এটা পারবে। আচ্ছা, নেক্সট আমরা আর একটা বোর্ড পাচ্ছি, আরও 2টা বোর্ড আসছে, যশোর বরিশাল। আচ্ছা, যশোর বোর্ডের যে প্রশ্নগুলো ছিল, একটা প্রশ্ন 2-3টা প্রশ্ন ছিল, আর 2টা খুবই ইজি আছে। একটা নিয়ে আমি একটু যদি কথা বলি, সেটা হলো আপেক্ষিক বেগের যে বিষয়টি রয়েছে। বলছে একটি ট্রাক, তোমরা দেখবে এরকম একটা প্রশ্ন আছে, একটি ট্রাক ভিটি বেগে পূর্ব দিকে এবং একটি কার ভিসি বেগে পশ্চিম দিকে গতিশীল হলে ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ কত? তাহলে ট্রাক ভিটি বেগে পূর্ব দিকে, আচ্ছা মনে করো এটা পূর্ব দিক, দেখো আমি একটু যদি দেই, এটা মনে করো পশ্চিম আর এটা মনে করো পূর্ব দিক।
বলছে যে একটি ট্রাক ভিটি বেগে পূর্ব দিকে, তাহলে ভিটি বেগে পূর্ব দিকে চলছে ট্রাক, এই দিকে ভিটি, দেখো ভেলোসিটি, এটা কি ট্রাকের ভেলোসিটিটা কি পূর্ব দিকে, আমি আরও চিহ্নটি দেখাচ্ছি, এটা পূর্ব দিক, ওই দিকে ট্রাকের ভেলোসিটি। আর পশ্চিম দিকে গতিশীল আছে, বলছে যে ভিসি বেগে পশ্চিম দিকে একটি কার গতিশীল, তাহলে কারের বেগটা কোন দিকে, এই দিকে, এটা হলো ভিসি। তাহলে মনে করো এইদিকে চলছে কি ভিটি অর্থাৎ ট্রাক, আর তার উল্টা দিকে আবার চলছে সম্পূর্ণ বিপরীত দিকে, অর্থাৎ এরা কি পরস্পর কিন্তু 180 ডিগ্রি করে চলছে, পশ্চিম দিকে কারটি চলছে। এখন প্রশ্ন হলো যে ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ কত, ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগটা কত। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু বের করতে পারি সামুদ্রিক সূত্র অনুযায়ী, কিন্তু বের করতে পারি আসলে কি হবে। আর যদি সহজে মনে রাখতে চাও, এটা মনে রাখতে পারো যে দুইটা বস্তু বা দুইটা গাড়ি যদি পরস্পর বিপরীত দিকে চলে, তাহলে একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ বের করবো কীভাবে, যে তাদের বেগ দুইটাকে যদি আমরা, অর্থাৎ এই যে তাদের বেগ দুইটা আছে, কি আছে, ভিটি আছে আর ভিসি আছে, যদি পরস্পর বিপরীত দিকে চলে তাহলে আমরা যোগ করে দিলেই কিন্তু আপেক্ষিক বেগ পেয়ে যাবো। তাহলে এখানে ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগটা হবে, দেখো ভিটি প্লাস ভিসি, যেরকম একটা অপশন আছে, হ্যাঁ ভিটি প্লাস ভিসি, এটাই হলো ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ। তাহলে পরস্পর বিপরীত দিকে গেলে আমরা কি কাজ করে দেবো, যোগ করে দেবো নর্মালি, খুব সহজে বের করার জন্য। আর যদি একই দিকে চলে তখন কিন্তু বিয়োগ করে দিলেই আমরা কিন্তু আপেক্ষিক বেগটা পাবো। সো এটা তোমরা মনে রাখবা যে বিপরীত দিকে চলছে তাহলে কি যোগ করতে হবে, তো এটার কিন্তু ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা আছে, তো আমি এই ব্যাখ্যাতে যাচ্ছি না। আর এবার বরিশাল বোর্ড লাস্ট আমরা দেখব যে দুইটা প্রশ্ন ছিল, এওবি সমান্তরালদের মধ্যবর্তী কোণ কত, দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হবে। আরও একটা প্রশ্ন আছে, এটাও খুব সহজ আছে, তোমরা দেখলেই পারবে। সো আজকে এ পর্যন্তই থাক, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরও এ অধ্যায়েরই হয়তো 18 সাল বা 17 সাল এইগুলো, এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো কমপ্লেক্স জটিল থাকবে আমি সেটা নিয়ে কথা বলবো। আজকে এখানে সমাপ্ত করি, তোমাদের শুভকামনায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।